অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে নতুন উদ্যম, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। সাভারে 19টি কারখানা আজও বন্ধ, গাজীপুরে একটিতে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার। যানজট না থাকলেও উড়াল সড়ক, রাজশাহীতে মেগা প্রকল্পের নামে শত কোটি টাকা লুটের অভিযোগ সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে, জনবান্ধবহীন প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ। এমপি কোটায় আনা 42 গাড়ির ভবিষ্যৎ নির্ধারণের আগেই চট্টগ্রাম বন্দরে এলো আরও 15টি, এক একটির দাম 10 কোটির ওপরে। ছাড় দেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় কাস্টমস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পোশাক শ্রমিকদের 18 দাবি মেনে নেওয়ায় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে। সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও আশুলিয়ার 19টি এখনও বন্ধ রয়েছে। উৎপাদন শুরু হয়নি গাজীপুরের 13টি কারখানাতেও। উল্টো একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। ফ্লোরে ফ্লোরে পুরোদমে চলছে সুই সুতার বুনন। কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরেছে তৈরি পোশাক কারখানায়। দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার সচিবালয় সরকার, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের বৈঠকের পর মজুরি বৃদ্ধি এবং 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ও মালিকপক্ষ। আমরা সবকিছু ঠিক মতো পাবো, এটা আমাদের দাবি ছিল, কিন্তু মালিকপক্ষ এসব মেনে নেওয়ার কারণে আমরা যথেষ্টভাবে খুশি আছি। আমরা কোনো গন্ডগোল চাই না, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাই। সরকারি যেহেতু মেনে নিচ্ছে, আমাদের কোম্পানিও মেনে নেবে, আর কোম্পানির ভালো আমাদের ভালো। এদিকে অধিকাংশ কারখানা খুললেও সাভারের আশুলিয়া এখনো বন্ধ রয়েছে 19টি। বিজিএমইএ এর সব সিদ্ধান্তে মালিকপক্ষ রাজি না হওয়ায় উৎপাদন থমকে আছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ। মাসের প্রথম 7 কার্যদিবসের মধ্যে বেতন প্রদান করার কথা, তারপর অনেক ফ্যাক্টরি এই বেতনটা প্রদান করতে ব্যর্থ হয়। তখন দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে বন্ধ রাখে। গাজীপুরেও খোলেনি 13টি কারখানা। উল্টো আবারও সড়ক অবরোধে নামে পৌলবার বিডি নামের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 7 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি, বকেয়া বেতন এখনই চান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। লাবিব হাসান, সময় সংবাদ। যানজট না থাকলেও মাত্র 96 বর্গ কিলোমিটার আয়তনের শহরে 5টি উড়াল সড়ক। এমন মেগা প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে। এই প্রকল্পগুলোকে অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞ ও নগরবাসী। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 2019 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ দেয় একনেক। এর আওতায় সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 3টি প্যাকেজে 5টি ফ্লাইওভারের টেন্ডার করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয় 722 কোটি টাকা। শহরে যানবাহনের চাপ কমাতে ফ্লাইওভারগুলো জরুরি বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বর্তমানে এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। তবে ক্ষমতায় থাকাকালীন কেউ মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নগরবাসী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ খাত বাদ দিয়ে কেবল শখ পূরণে এসব অর্থ ব্যয় করে লিটন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। এই ফ্লাইওভারটা আসলে কোনো যানবাহন তো যাই না, ইভেন যারা লোকাল আছেন বা আশেপাশে যারা থাকেন তারা এখানে বসে একটা আড্ডা দেয়। কিছু প্রতিষ্ঠান ঠিকাদাররা এটা যোগ সাদেশ করে এগুলা প্রজেক্ট গেলা ভাই করেছে। শহরে কোনো যানজট না থাকার পরও ফ্লাইওভার তৈরির এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ। একটা মিস প্ল্যানিং এবং এটা কোনো কিছু চিন্তা না করেই এবং অর্থের অপচয় তো বটেই, এবং এই টাকাটা অন্য জায়গায় বরাদ্দ করলে অবশ্যই বেটার হতো। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার পাশাপাশি যেসব ফ্লাইওভার নির্মাণের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে তা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে। সরকার আমাদের নির্দেশ, যেগুলো অর্ধেক হয়ে গেছে বা বেশিরভাগ অর্থ ব্যয় হচ্ছে, সেগুলো কন্টিনিউ করে এমনভাবে করা যাতে বেশি করে জনবান্ধব করা যায়। এর আগে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে 207 কোটি টাকা ব্যয়ে 810 মিটার ফ্লাইওভার সহ 5 কিলোমিটার সড়ক নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, কারখানা সহ বাসাবাড়ির 250 সংযোগ বিচ্ছিন্ন, বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা 42টি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজস্ব বোর্ড। এর মধ্যেই নতুন করে বন্দরে এসেছে আরও 15টি গাড়ি। 15 সাবেক এমপির নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির মূল্য 10 থেকে 12 কোটি টাকা। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের। 850% শুল্ক হার হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা হলো সংসদ সদস্যরা মাত্র 1 কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত 42টি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। অবশ্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ 7 জন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল। সবশেষ চালানে 14 সেপ্টেম্বর আনা হয়েছে আরো 15টি গাড়ি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা 30 দিন দেখব, দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমসকে সেগুলো বাই পেপার হ্যান্ডওভার করে দেব। এদিকে সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল। বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস। সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা, এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটার হলে আমরা কার্যক্রম গ্রহণ করব। নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SKS একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়া জাহিদি, যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে। দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে, এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় 2টি ডাইং কারখানা সহ 250টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। স্থানীয়রা বলছে, প্রভাবশালীরা জড়িত থাকায় বারবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও মিলছে না সুফল। তবে অভিযান অব্যাহত রাখার ঘোষণা তিতাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে অবৈধ গ্যাস সংযোগের সারি সারি পাইপ। অধিকাংশ বাড়িতেই মিলছে অবৈধ সংযোগের আলামত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদনী হাউজিং আবাসন প্রকল্প ও আশপাশের কয়েকটি শিল্প কারখানায় অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিচ্ছিন্ন করা হয় 2টি ডাইং ও একটি হুঁশিয়ারি কারখানা সহ আবাসন প্রকল্পটির 250টি অবৈধ গ্যাস সংযোগ। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা জড়িত থাকায় তিতাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও আবারও সচল করা হয় লাইন। যারা দেয়, যারা এই সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় আইনে তাদের বিচার করা। অনেক রাজনীতিবিদও জড়িত, অনেক মানুষ আছে যারা নাম ফেলাস করলে আমাকে সমস্যা হতে পারে। হ্যাঁ গো, আইনের আওতায় আইন না, যে পরিমাণ শাস্তি আছে শাস্তি দাও, জরিমানা করাও। তিতাস কর্তৃপক্ষের দাবি, অবৈধ গ্যাস সংযোগ চক্রের সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা কিছু নাম পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্লাস অন্যান্য আইন অনুযায়ী আমাদের যেসব ব্যবস্থা আছে কিংবা আমাদের কারিগরিভাবে কেউ এখানে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। তিতাসের তথ্য বলছে, চাঁদনী হাউজিং প্রকল্পের 3 শতাধিক বাড়ির অধিকাংশেই অবৈধ সংযোগ রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলার সময় আরও থাকছে। হালিতে 3 টাকা বেড়ে নওগাঁয় ডিমের বাজারে আগুন। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। সিন্ডিকেটে অধিক মুনাফা যাচ্ছে খামারির পকেটে, অভিযোগ ক্রেতার। যশোরে অভিযান চালিয়ে 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। দুপুরে শহরের দরাটানা ব্রিজ সংলগ্ন ভৈরব নদের পাড়ে এ অভিযান চলে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার নাবিদ হোসেন।
এ সময় অবৈধভাবে নদীর পার ও ড্রেনের ওপর গড়ে তোলা ফল, চা এবং হোটেল সহ 30টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পাশাপাশি দখলমুক্ত করা হয় ফুটপাত। দীর্ঘ অপেক্ষার পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাস প্রাঙ্গণে ফিরতে শুরু করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে কোনো বিশ্ববিদ্যালয়ে শুরু করা হয়নি একাডেমিক কার্যক্রম। এখনও শূন্য উপাচার্য সহ বেশ কয়েকটি পদ। এসব পদে দ্রুত নিয়োগ সহ আনুষঙ্গিক কাজ শেষ করার দাবি শিক্ষার্থীদের। বৃষ্টি স্নাত দিন, ছাতা মাথায় প্রিয় ক্যাম্পাসে হাজির শিক্ষার্থীরা। প্রতিকূলতা কাটিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশের চেষ্টা। ক্যান্টিন, শহীদ মিনার প্রাঙ্গণ সবখানেই হাস্য উজ্জ্বল আড্ডায় শিক্ষার্থীরা। 20 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ পদত্যাগ করেন অন্তত 70 জন শিক্ষক কর্মকর্তা। এরপরও থেমে নেই একাডেমিক কার্যক্রম। 25 আগস্ট থেকে যথানিয়মে চলছে ক্লাস, আর শিক্ষার্থীদের উপস্থিতিও রয়েছে বেশ ভালো। আমাদের যে শিক্ষা কার্যক্রম এটা সঠিক নিয়ম এবং সঠিকভাবে চলছে। যে সমস্ত সমস্যা আমরা আগে ফেস করতাম সেইগুলো পরিবর্তিত হয়ে স্বাভাবিক একটা অবস্থান দিয়ে যাচ্ছি। দীর্ঘ বিরতির পর সচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও 11 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা, আর 22 সেপ্টেম্বর বরণ করা হয় 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক নবীন শিক্ষার্থীদের। তবে টানা বন্ধে সেশন জটের শঙ্কা করছেন শিক্ষার্থীরা। ক্লাস 3টা তো আরো স্যারেরা চাচ্ছে যে আর একটু বেশি নিয়ে আমাদের জায়গাটা কভার করে যাতে আমরা উত্তরণ করতে পারি। এদিকে 35 দিন অপেক্ষার পর নতুন উপাচার্য পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার উপাচার্য দায়িত্ব বুঝে নেওয়ার পর গতি ফিরতে শুরু করে ক্যাম্পাস জুড়ে। তবে এখনও প্রক্টর সহ পদ খালি রয়েছে 18টি। 18 সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পর একে একে পূরণ হচ্ছে শূন্য প্রশাসন পদগুলো। চলছে অতি পরিচিত শাটল ট্রেনও। তবে ক্যাম্পাসে নেই চিরচেনা প্রাণের স্পন্দন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। শিক্ষার্থীদের আনাগোনায় ক্যাম্পাস মুখর থাকলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। যদিও দ্রুত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 3 দিনের ব্যবধানে নওগাঁর বাজারে হালি প্রতি ডিমের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা সরবরাহ সংকটের অজুহাত দিলেও খামারিরা দায় চাপাচ্ছেন পোল্ট্রি ফিডের বাড়তি দরের ওপর। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটে অধিক মুনাফা যাচ্ছে পোল্ট্রি খামারিদের পকেটে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 3 দিন আগে নওগাঁর বাজারে প্রতি হালি ডিম কিনেছেন 48 টাকা। বুধবার সেই বাজারে হালিতে 3 টাকা বেশি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। লাফিয়ে ডিমের দর বাড়ায় বাজার করতে এসে অনেকেরই হিসেবের খাতা গরমিল হয়ে যাচ্ছে। পুষ্টির মানগত খাবার এটা। ডিমের দামটা হাতের নাগালের মধ্যে থাকলে আমাদের সবার জন্য ভালো হবে। দামটা কমালে গরিব মানুষ সবাই কিনতে পাবে। ব্যবসায়ীরা বলছেন, পোল্ট্রি খামার থেকে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কমেছে। ফলে চলতি সপ্তাহে হালিতে দাম বেড়েছে প্রকারভেদে 2 থেকে 3 টাকা। সরবরাহটা খুবই কম, এই যার কারণে দামটা বেশি। আমরা যখন ডিম কিনতে যাচ্ছি খামারওয়ালা বলেছে খাবারের দাম বেশি। গত 10 দিনে 50 কেজির বস্তা প্রতি ফিড 100 থেকে 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3650 টাকা পর্যন্ত। মুরগির ফিড গত মাসের 115 টাকা দাম বাড়ছে। ডিমের দাম দফায় দফায় বাড়লেও ধুকে ধুকে চলছে প্রান্তিক পোল্ট্রি খামারগুলো। স্থানীয় পোল্ট্রি খামারিরা ডিমের বাড়তি দরের জন্য পোল্ট্রি ফিড কোম্পানির সিন্ডিকেটকে দায়ী করছেন। ফিড সিন্ডিকেট, বাচ্চা সিন্ডিকেট, আমাদের যারা এখানে পাইকারি মালটা কিনে নিয়ে যায় তাদের সিন্ডিকেট, এই সিন্ডিকেটে বেড়া জালে আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, জেলায় ছোট বড় 300টি পোল্ট্রি ফার্ম রয়েছে। তবে ডিম উৎপাদনে সচল রয়েছে মাত্র 70টিতে, যেখান থেকে প্রতিদিন সরবরাহ হয় 40,000 ডিম। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারের ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের শোকাবহ পরিবেশ। পরিবারকে সমবেদনা জানালেন 7 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিএনপির নেতারা। সকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বে 7 অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা বোয়ালি এলাকায় নিহত তানজিমের বাড়িতে যান। এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে নিহতের কবর জিয়ারত করেন তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর 64তম ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। দুপুরে বগুড়া সদরের এরুলিয়াতে বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল খায়রুল আফসার অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই কোর্সে বিমান বাহিনীর 11 জন এবং নৌবাহিনীর একজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে নতুন উদ্যম, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। সাভারে 19টি কারখানা আজও বন্ধ, গাজীপুরে একটিতে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার। এবং যানজট না থাকলেও উড়াল সড়ক, রাজশাহীতে মেগা প্রকল্পের নামে শত কোটি টাকা লুটের অভিযোগ, সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে জনবান্ধবহীন প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।